আজকের এই ভিডিওতে কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এটা হচ্ছে কানাডার অন্টারিওর একটা প্রতারণার গল্প আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশেরই পাত্রপাত্রী বাংলাদেশেরই তারা কানাডাতে থাকেন এবং কিভাবে একটা দম্পতি প্রতারিত হয়েছেন আরেকটা দম্পতি দ্বারা, সেটাই আপনাদেরকে পড়ে শোনাবো। লুবনার জীবনে নেমে আসে ঘন অন্ধকার। লুবনা একটা চরিত্র, আস্তে আস্তে বুঝতে পারবেন কেন ঘন অন্ধকার নেমে আসে। মোর্শেদা ও গালিবের টার্গেট ছিল মূলত পরিচিত নারীরা। লুবনা হচ্ছে ভিকটিম, মোর্শেদা এবং গালিব হচ্ছে প্রতারক। প্রথমে বন্ধুত্ব, তারপর স্নেহ, তারপর ধীরে ধীরে নির্ভরতা তৈরি করাটা ছিল তাদের কৌশল। অর্থাৎ মোর্শেদা এবং গালিবের কৌশল ছিল অন্যের সাথে বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা, স্নেহ, মমতা দিয়ে ধীরে ধীরে তাদের কাছে যাওয়া। মোর্শেদা হাসি মুখে কাছে আসতেন, আপনজনের মতো কথা বলতেন, মন খুলে জীবনের গল্প শোনাতেন, ঘনিষ্ঠ সম্পর্ক সেতু তৈরি করতেন। তিনি মহিলাদেরকে কনভিন্স করতে পারতেন তাদের জন্য তার কাছে আছে এক বিশেষ সুযোগ। মোর্শেদা এগুলো বলে বেড়াতে, আমার কাছে অনেক অফার আছে, অনেক সুযোগ সুবিধা আছে ব্যবসা বাণিজ্যের, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। মোর্শেদা এবং গালিব, তার হাজব্যান্ড ওয়াইফ, তাদের কাজ ছিল দম্পতিদের সাথে, বিশেষ করে নারীদের সাথে সম্পর্ক তৈরি করা এবং ব্যবসা বাণিজ্যের লোভ দেখানো। কিছু নারী মোর্শেদাকে বোনের মতো আপন করে নিয়েছিলেন, বিশ্বাস করেছিলেন তার পরামর্শ, স্বাভাবিক ব্যাপার। আর সেই বিশ্বাসের উপর দাঁড়িয়েই শুরু হয়েছিল ভয়ঙ্কর এক দুঃস্বপ্নের পথে চলা। এই বিশ্বাস ভঙ্গের সবচেয়ে হৃদয় বিদারক গল্পগুলোর একটি হলো লুবনা চৌধুরীর গল্প। অর্থাৎ লুবনা চৌধুরী প্রতারিত হয়েছেন। ধীরে ধীরে কিভাবে তার সাথে প্রতারণা করেছে মোর্শেদা এবং গালিব, সেটি আপনারা বুঝতে পারবেন। 2019 সালে লুবনা চৌধুরী কানাডায় আসেন, ঠিক আছে। এর আগে তিনি সিঙ্গাপুরে 14 বছর কাটিয়েছেন। সিঙ্গাপুরের শৃঙ্খলা, নিরাপত্তা, নির্ভরতার পরিবেশ থেকে তিনি যখন কানাডায় এলেন, তখন জীবনের স্বপ্ন ছিল উজ্জ্বল আর আশাব্যঞ্জক। অর্থাৎ নতুন জীবনের স্বপ্ন কানাডায় এসছে সিঙ্গাপুর থেকে। সেই স্বপ্ন থেকেই তিনি টরন্টো থেকে 114 কিলোমিটার দূরের বেরি নামে একটা শহর আছে অন্টারিওতে, শহরে কিনেছিলেন একটি লাক্সারিয়াস কন্ডো, একটা কন্ডো কিনেছিলেন। $6,50,000 সেই কন্ডোটি ছিল তার গর্ব, তার নিরাপত্তা, তার সমগ্র পরিশ্রমের ফসল। তিনি পুরো কন্ডোটির লোন পরিশোধ করে ফেলেছিলেন। অর্থাৎ লোন করে কিনতে হয়, ক্যাশ টাকায় কিনা সম্ভব হয় না সবার জন্য। টাকা পরিশোধ করেছেন ব্যাংকের। এটি ছিল তার জীবনের সবচেয়ে বড় সফলতা। মানে সিঙ্গাপুর থেকে কানাডাতে এসে একটা বাড়ি কিনেছেন এবং সেটার যে দায়দানা ছিল ব্যাংকের, সেটি তিনি পরিশোধ করেছেন। এটাই তার জীবনের বড় সাফল্য। এই সময় লুবনার পরিচয় হয় মোর্শেদার সঙ্গে। সেই প্রতারক চক্র আমি আগেই বলে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মোর্শেদা দম্পতি হইল প্রতারিত হয়েছে লুবনা। এই সময় পরিচয় হয় মোর্শেদার সঙ্গে। এই সময় লুবনার পরিচয় হয় মোর্শেদার সঙ্গে। এক কাজিনের মাধ্যমে শুরু হওয়া পরিচয় দ্রুতই ঘনিষ্ঠতায় রূপ নেয়, আপন হয়ে যায়। একসাথে পার্টি, একসাথে মেলামেশা, আর সময়ের সঙ্গে যেন তা হয়ে ওঠে বোনের মতো সম্পর্ক। লুবনা চৌধুরী এবং মোর্শেদা এখন বোনের মতো সম্পর্ক। কানাডার অপরিচিত জীবনে এই সম্পর্কটি লুবনার কাছে হয়ে ওঠে ভরসার জায়গা। লুবনার কিন্তু ভালো লাগছে এখন মোর্শেদার সাথে মিশিয়ে বা বিভিন্ন কমিউনিটির সাথে মিশছে। 2024 সালের একদিন মোর্শেদার ফোন এলো। 2024 সাল, গত বছর 2024 সালে একদিন মোর্শেদার ফোন আসে লুবনা চৌধুরীর কাছে। আমি আবারও বলছি, লুবনা চৌধুরী প্রতারিত, মোর্শেদা প্রতারক। তিনি বলেন, লুবনা, তোমার জন্য একটা ফাটাফাটি অফার আছে। বিশাল এক কোম্পানি, মাসে 2% লাভ দেয়। এগুলো বাংলাদেশেও আছে। বিশাল এক কোম্পানি মাসে 2% লাভ দেবে, বছরে 24%। এমন সুযোগ জীবনে একবার আসে। তুমি ইনভেস্ট করো, আমি শতভাগ গ্যারান্টি দিলাম, যদি কিছু হয় প্রয়োজনে আমার বাড়ি বিক্রি করে তোমার টাকা ফেরত দেব। এরপর আর কথা থাকে? মোর্শেদা লুবনা চৌধুরীকে একটা টোপ দিয়েছে যে তুমি এই প্রাইভেট ব্যবসায় এদের কাছে ইনভেস্ট করো, মাসে 2% করে বছরে 12% লাভ করবা। লুবনা তাতে রাজি হয়, ঠিক আছে।
লুবনা তার স্বামীকে রাজি করান, স্বামীর সাথে কথা হয়, পারিবারিক আলাপ আলোচনা, লুবনা তার স্বামীকে রাজি করান। মোর্শেদার নির্দেশে তারা তাদের সম্পূর্ণ পেইড অফ কন্ডোটি বন্ধক রেখে, তাদের যে কন্ডোটি তারা কিনেছিল সেটির ব্যাংক লোন পরিশোধ করার পর এখন তারা মালিক। এখন মোর্শেদার প্রতারণায়, মোর্শেদার যে অনুরোধ যে এখানে ইনভেস্ট করলে অনেক বেশি লাভ, লোভ করতে নেই, কিন্তু লুবনা লোভে পড়ে গেছে, লোভে পড়ে বিশ্বাস করেছে মোর্শেদাকে। লুবনা কি করেছে, তার ওই যে বাড়িটা এখন তার নিজের, সেই বাড়িটা সে ওখানে মর্টগেজ রেখেছে। দেখেন, মোর্শেদার লোনটির সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেন, অর্থাৎ লুবনা চৌধুরীর পেইড অফ করা কন্ডোটি বন্ধক রেখে মাসিক $4,000 সুদে এক ইহুদি ল্যান্ডারের কাছ থেকে $4 লক্ষ লোন নেন। এই বিপদে পড়ছে মোর্শেদার পরিচিত এক ইহুদি ল্যান্ডারের কাছ থেকে, জায়গা জমির মালিক, ব্যবসা বাণিজ্য আছে, $4 লক্ষ লোন নেন। কীভাবে? তার ওই লুবনার যে কন্ডোটির মালিক এখন সেই কন্ডোটি বন্ধক রেখে ইহুদির কাছ থেকে $4 লক্ষ লোন নেয়। মোর্শেদা এই লোনটির সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেন। মোর্শেদা হচ্ছে প্রতারক। মোর্শেদা সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন করেন। ব্যাংক থেকে লোন না নিয়ে প্রাইভেট ল্যান্ডারের পথ কেন? উত্তরে মোর্শেদা বলেন, ব্যাংক থেকে লোন নিলে ইনভেস্টমেন্ট ট্র্যাক করবে, ঝামেলা করবে। অর্থাৎ লুবনা চৌধুরী বলল যে, মোর্শেদাকে জিজ্ঞেস করতে যাচ্ছে, আমি ব্যাংক থেকে লোন না নিয়ে এই প্রাইভেট কোম্পানি বা ইহুদির কাছ থেকে কেন লোন নিচ্ছে? মোর্শেদা তখন বলল যে, ব্যাংক থেকে লোন নিলে ইনকাম ট্যাক্স জেনে যাবে। এখানে বলো সিআরএ, ইনকাম ট্যাক্স জেনে যাবে বা ট্র্যাক টুক করে তোমার তো ঝামেলা করবে। লুবনা চৌধুরী বলল, আচ্ছা ঠিক আছে। ইনভেস্ট করার পরের মাস থেকেই লভ্যাংশ আসতে শুরু হয়। বাংলাদেশেও এরকম বহু কোম্পানি আছে। লাবণ্য কি লুবনা খুশি হয়, ঠিক আছে, কোথায় গেল? লুবনা খুশি হয়, লুবনা খুশি হয়, হ্যাঁ রে খুশি হয়, তার স্বামীও খুশি, লুবনা খুশি, তার স্বামীও খুশি। তারা $4 লক্ষ যে লোন নিয়েছে এখন প্রফিট আসতে শুরু করেছে। 6 মাস ধরে নিয়মিত লভ্যাংশ পেয়ে তাদের জীবন ভরে যায় আনন্দে, পরিকল্পনায় আর নতুন স্বপ্নে। লুবনা চৌধুরী প্রচুর লভ্যাংশ পাচ্ছেন, লভ্যাংশ প্রচুর না, মানে ঠিক মতো লভ্যাংশ পাচ্ছেন। মোর্শেদার উপরও খুশি, লুবনা চৌধুরী কোম্পানির উপরও খুশি যে না, তারা কথা ঠিক রেখেছে, এবং তারা নানান পরিকল্পনা করছে, স্বপ্ন, আনন্দ, নতুন করে আরও কীভাবে আরেকটা বাড়ি কিনা যায়, লুবনা চৌধুরী সেই চিন্তা করছেন। কিন্তু হঠাৎ লভ্যাংশ আসা বন্ধ হয়ে যায়। বাংলাদেশে যা হয়, মোর্শেদাকে ফোন করলে তিনি বলেন, কোম্পানি সিআরএর সঙ্গে কিছু ইস্যুতে ঝামেলায় পড়েছে, খুব শীঘ্রই সমাধান হবে। সিআরএ হচ্ছে এখানকার ইনকাম ট্যাক্স অফিস, ঠিক আছে। কোম্পানি এখন মোর্শেদা কি বলে লুবনাকে, লভ্যাংশ বন্ধ হয়ে গেছে। এখন লুবনা মোর্শেদাকে ফোন করে যে এখন তো কী হচ্ছে, এটা তো সমস্যা হচ্ছে। তখন মোর্শেদা বলে, কোম্পানিটার ওই ট্যাক্স অফিসের সাথে একটা ঝামেলা হচ্ছে, খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে, ঠিক আছে। 1 সপ্তাহ কাটে, তারপর আরেক সপ্তাহ, মাস গড়িয়ে যায়, কিছুই হয় না। আচ্ছা, ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায় তিনি প্রতারণার শিকার। অর্থ ফেরত চাইতেই মোর্শেদার গলা বদলে যায়। লুবনা চৌধুরী এক পর্যায়ে তার অর্থ ফেরত চেয়েছে, ঠিক আছে, $4 লক্ষ। কিন্তু অর্থ ফেরত চাওয়ার পর মোর্শেদার গলা বদলে যায়, কণ্ঠ বদলে যায়। মোর্শেদা তখন বলে, আমার কিছু করার নেই। হায় হায়, লুবনা চৌধুরীর মাথায় হাত, সেই দম্পতির মাথায় হাত। এই সময়ের মধ্যেই শুরু হয় ভয়ঙ্কর মানসিক চাপ। লুবনা চৌধুরী এবং তার হাজব্যান্ডের মানসিক চাপ শুরু হয়। প্রাইভেট ল্যান্ডারের সুদ জমতে থাকে, নোটিশ আসে, হুমকি আসে। প্রাইভেট ফার্ম থেকে সে $4 লক্ষ লোন নিয়েছে তার বাড়ি মর্টগেজ দিয়ে, বুঝবেন, $4 লক্ষ, সেটা একটা ইনভেস্ট করেছে একটা কোম্পানিতে। এখন যেখান থেকে লোন নিয়েছে সেখান থেকে চাপ আসে, $4 লক্ষ সুদ, টাকা পয়সা দিতে হবে, হুমকিও আসে। এখন প্রতি মাসে $4,000 সুদ দিতে তারা নিঃস্ব হয়ে পড়েন। প্রতি মাসে ওই $4 লক্ষ জন্য $4,000 সুদ দিতে হয়। লুবনা চৌধুরীর এখন নিঃস্ব হয়ে পড়েন। মানসিক চাপ ও আর্থিক বিপর্যয়ে লুবনার স্বামী ধীরে ধীরে ভেঙে পড়তে থাকেন। লুবনা চৌধুরীর যে স্বামী আছেন
তিনি ধীরে ধীরে ভেঙে পড়েন। অবশ্যই 2024 সালের আগস্ট মাসের এক ভোরবেলায় তিনি স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। লুবনার জীবনে নেমে আসে ঘন অন্ধকার। মোর্শেদাকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। স্বামীর মৃত্যুর পর লুবনা আরও অসহায় হয়ে পড়েন। যারা বলেছিল ঝুঁকি নেই, গ্যারান্টি আছে, তারা ইত্যবসরে কেটে পড়েছে। অর্থাৎ মোর্শেদা এবং মোর্শেদার স্বামী তারা এখন কেটে পড়েছে। ঠিক আছে, প্রাইভেট ল্যান্ডারের দাবির পরিমাণ বেড়েই চলেছে। ওই প্রাইভেট ল্যান্ডার থেকে যে টাকাটা নিয়েছে সেটা বেড়ে চলছে, সুদে আসলে এখন অনেক টাকা হয়ে গেছে। ঠিক আছে, প্রাইভেট ল্যান্ডারের দাবির পরিমাণ বেড়েই চলেছে। উপায়ন্তর না দেখে লুবনা তার জিনিসপত্র কণ্ড ছেড়ে দিয়ে এক অন্ধকার বেসমেন্টে আশ্রয় গ্রহণ করেন। উপায়ন্তর না দেখে লুবনা তার জিনিসপত্র সহ কণ্ড ছেড়ে, নিজের বাসা ছেড়ে, ওটা তো মর্টগেজ হয়ে গেছে, বাসা ছেড়ে একটা বেসমেন্টে এসে আশ্রয় নেয়। কিন্তু এতেই ঘটনার শেষ হয় না। প্রাইভেট ল্যান্ডার এখন আরও $80,000 দাবি করে মামলা ঠুকে দিয়েছে। প্রাইভেট ল্যান্ডার যাদের থেকে $4 লক্ষ টাকা নিয়েছে, $4 লক্ষ, তারা আরও $80,000 দাবি করে এখন মামলা ঠুকে দিয়েছে। এটা একটা চক্র, সবাই চক্র। প্রাইভেট ল্যান্ডারও ওই চক্রের অংশ। কান্না জড়িত কণ্ঠে লাবণ্য বলেন, মানুষ এতটা নিষ্ঠুর হয়, এতটা বেঈমান হয় কিভাবে হতে পারে? এখন তার ভেবে লাভ নাই, আগেই ভাবতে হবে, আগেই বুদ্ধি বিবেক বিবেচনা খরচ করতে হবে যে আমি এখানে ইনভেস্ট করব কিনা। আমার একটা বাসা হয়েছে, আমি এটা আবার কেন মর্টগেজ রাখবো? সাম্প্রতিক আলোড়ন সৃষ্টিকারী ঘটনাটি হলো অটোয়ার আদনান সাদিয়া দম্পতির $3 লাখ হারানোর খবর। সাম্প্রতিক আলোড়ন সৃষ্টিকারী ঘটনাটি হলো অটোয়ার আদনান সাদিয়া দম্পতির $3 লাখ হারানোর খবর। তারাও বিশ্বাস করেছিলেন এই দম্পতির আশ্বাসে। আচ্ছা, এরকম আরও ঘটনা আছে। সেই দম্পতিটা হচ্ছে অটোয়ার আদনান সাদিয়া। তারাও এই মোর্শেদাকে বিশ্বাস করেছিল, মোর্শেদা ও গালিব ওদের দেখিয়েছেন দ্রুত লাভের স্বপ্ন। মোর্শেদা ও গালিব এই আদনান সাদিয়া দম্পতিকেও দ্রুত লাভের স্বপ্ন দেখিয়েছেন, তারাও প্রতারিত। আদনান বলেন, যাদের উপর সারা জীবন ভরসা করেছি তাদের কারণে আমার পরিবার আজ গভীর আর্থিক বিপর্যয়ে। আদনান দম্পতিকে এখন নতুন করে 15 বছরের মর্টগেজ পরিশোধ করতে হবে। এই দম্পতিটাও প্রতারিত। যেই বিনিয়োগ তার পরিবারের নিরাপত্তা দেওয়ার কথা ছিল, তাই এখন পরিবারের সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক আরও অনেকে আছেন যারা মোর্শেদা ও গালিবের পাল্লায় পড়ে লাখ লাখ ডলার খুইয়েছেন। ঢাকার নামকরা ফ্যাশন হাউসের একজন পরিচালক এদের ফাঁদে পড়ে প্রায় $1.5 মিলিয়ন হারিয়েছেন। তিনি প্রকাশ্যে কিছু বলতে চান না, মিডিয়ার সামনেও আসতে চান না, কারণ বিপর্যয়ের কথা উচ্চারণ করলেই পরিবারের মান সম্মান নিয়ে প্রশ্ন উঠবে। খুবই স্বাভাবিক। সব ধরনের সামাজিকতা এড়িয়ে তিনি এখন নিভৃতে দিন কাটাচ্ছেন। মোর্শেদা শরীফুদা ছন্দা, মোর্শেদার পুরো নাম হচ্ছে মোর্শেদা শরীফ ছন্দা, এবং মাসুদ গালিবকে ঘিরে যে প্রতারণার অভিযোগ সামনে এসছে তার ভিত্তি কেবল ভুক্তভোগীর বক্তব্য নয়, বরং আইনি নথি। এই পুরো গল্পটা যারা লিখেছে তারা ওদের কাছ থেকে শুধু এটা লিখে নাই, শুধু লিখে নাই, তারা লিখেছে ওই যে সিআরএ, কানাডার যে ইনকাম ট্যাক্স অফিস আছে, এরা আর অন্যান্যদের সাথে কথা বলে এই গল্পটি লিখেছে। বরং আইনি নথি, অভ্যন্তরীণ স্বীকারোক্তি, ব্যাংক রেকর্ড এবং কোম্পানি পরিচালনা সংক্রান্ত সরকারি ফাইলিং সব কিছু মিলিয়ে এটি আজ একটি পূর্ণাঙ্গ নথিভুক্ত জালিয়াতির মামলা। কানাডাতে এটি এখন জালিয়াতির মামলা। HYWI ক্যাপিটাল এর ভেতরের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা মার্ক কামিন্সের দীর্ঘ ইমেইলে উঠে এসেছে ভয়ঙ্কর সব তথ্য। সেখানে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে মোর্শেদা $1 মিলিয়নের বেশি কমিশন পেয়েছে, মর্টগেজ অ্যালায়েন্স পেয়েছে $1 মিলিয়ন। আচ্ছা, ওই যে বাড়িটা মর্টগেজ দিল, লুবনা চৌধুরী প্রতারিত হলো, সেখান থেকে মোর্শেদা কমিশন পেয়েছে $1 মিলিয়নের বেশি।
মর্টগেজ যারা নিয়েছে, মর্টগেজ অ্যালায়েন্স, তারা পেয়েছে আরেক মিলিয়ন, আর গালিব নগদ ও অন্যান্য চুক্তি মিলিয়ে পেয়েছে $70,000 বেশি। এই সকল কমিশন আদায় হয়েছে অন্টারিও মর্টগেজ ব্রোকারেজ লিডার্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটরস অ্যাক্টের বিধান লঙ্ঘন করে। তারা যে টাকাগুলো নিয়েছে এগুলো ওই বিধান লঙ্ঘন করে। এদিকে আর ডিটেল করলাম না। স্বীকারোক্তিমূলক সেই ইমেইলে আরও উঠে এসেছে যে মোর্শেদা বহু ক্লায়েন্ট আয় বাড়িয়ে দেখেছে, অর্থাৎ মোর্শেদা অনেক ধরনের প্রতারণার সাথে জড়িত। মোর্শেদা বহু ক্লায়েন্টের আয় বাড়িয়ে দেখিয়েছে, ঠিক আছে, নকল চাকরির চিঠি তৈরি করেছেন। এগুলোতে কখনো প্রতারিত হবেন না। আয় বেশি দেখালে কিন্তু কানাডায় ধরা খেয়ে যাবেন 50 বছর 40 বছর পরে, ঠিক আছে। কোনো সুবিধা হয়তো নিতে যে এগুলো করবেন, বিপদে পড়ে যাবেন। নথি সাজিয়েছে, সিআরএ নথি, খুবই গুরুত্বপূর্ণ, খুবই মারাত্মক। কানাডায় যারা আছেন তারা বুঝবেন এই অভিযোগগুলো কেবল কথার কথা নয়, আইনি নথিপত্রে পাওয়া গেছে। সেই বদলানো কাগজপত্রের কপি, ভুক্তভোগীদের পাঠানো ইমেইল, লোন অ্যাপ্লিকেশনে জমা দেয়া ভুয়া ডকুমেন্ট এবং ব্যাকডেট করা চুক্তি। এক্সকিউজ মি, এখানে ওই যে ব্যাংকের যে কাগজপত্র নকল করেছে অনেক মোর্শেদা। আরও রয়েছে এক ভুক্তভোগীর পাঠানো ব্যাংক ট্রান্সফার রসিদ, যেখানে বাড়ি রক্ষার জন্য পাঠানো হয় $31,699। মোর্শেদার আইনজীবীর কাছে পাঠানোর কথা বললেও বাস্তবে সেই অর্থ নিজেই নিজের কাছে রেখে দিয়েছে। মোর্শেদা এরকম প্রতারক। পরবর্তীতে একই ভুক্তভোগীর কাছ থেকে গোপনে আরও $3,000 নেওয়ার প্রমাণও রয়েছে। আয় হায় রে! মোর্শেদা ও গালিব দম্পতির বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ পাওয়া গেছে। অনুসন্ধানে জানা গেছে তারা শুধু মর্টগেজ ও বিনিয়োগ প্রতারণাতেই নয়, মানি লন্ডারিংয়ের সাথেও জড়িত। কমিশনের বিনিময়ে তারা বাংলাদেশ থেকে অবৈধ প্রক্রিয়ায় টাকা আনিয়ে দিতেন। অনেক চক্র আছে কিন্তু বাংলাদেশ থেকে যারা কালোবাজারি ব্যবসায়ী, হোটেল টাকার মালিক, তাদের টাকা কানাডাতে নিয়ে আসে এই মোর্শেদা দম্পতি। বিতর্কিত ব্যবসায়ী এবং ব্যাংক লুটেরা এস আলম সহ দেশের বিভিন্ন বিত্তশালী ব্যক্তি যারা বিপুল পরিমাণ অর্থ লুট করেছেন, তাদের সেই লুটের টাকা কানাডায় পাচারে সহায়তা করে এবং কালো টাকা সাদা করার গোপন পথ তৈরি করে দিতেন এই মোর্শেদা দম্পতি। তাদের ভূমিকা ছিল মধ্যস্থতাকারীর মতো, আর সেটাই হয়ে উঠেছিল অতিরিক্ত অর্থ উপার্জনের আরেকটি অন্ধকার উৎস। ক্রমশ অভিযোগের পাহাড় জমতে থাকায় RCMPর একটি বিশেষ টিম এখন এই দম্পতির বিরুদ্ধে পূর্ণ মাত্রায় তদন্তে নেমেছে। কর্মকর্তারা ভুক্তভোগীদের এক একটি জবানবন্দি নিচ্ছেন, টাকার প্রবাহ কোথা থেকে কোথায় গেছে তা মিলিয়ে দেখছেন, ব্যাংকের নথি টেনে দেখছেন, আর প্রতিটি সূত্রকে খুঁটিয়ে অনুসন্ধান করছেন। সত্য উন্মোচিত হচ্ছে একের পর এক। আশা করা হচ্ছে তদন্ত সম্পূর্ণ হলে মোর্শেদা ও গালিবের লাইসেন্স বাতিলের পাশাপাশি তাদের বিরুদ্ধে জেল, জরিমানা এবং কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এই প্রতিবেদনের লক্ষ্য হল মোর্শেদা শরীফ ও মাসুদ দম্পতির প্রতারণার গল্প কমিউনিটির মানুষ জানুক, ঠিক আছে। মানুষের মধ্যে সচেতনতা তৈরি হোক। এদের মতো আরও অনেক রিয়েলটর, অনেক মর্টগেজ এজেন্ট, অনেক আইনজীবী, অনেক CPA, অনেক ইমিগ্রেশন কনসালটেন্ট আমাদের কমিউনিটিতে মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে। কেউ বড় বড় অনুষ্ঠানের প্রাইম স্পন্সর হয়ে প্রধান অতিথি, বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করছে। হ্যাঁ, এটা দেখা যায়। এইসব প্রতারণার মাধ্যমে এইসব প্রতারকরা মনে করে মানুষ ঠকিয়ে অর্থ উপার্জন তাদের বিশাল কৃতিত্ব। তাদের বিশ্বাস প্রতারণার টাকায় গড়া বাড়ি আর দামি গাড়ি হাঁকানোই সামাজিক মর্যাদা। তারা ভাবে অন্যের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নিয়ে বিলাসী জীবনযাপন করা তাদের অধিকার, আর অর্থের বিনিময়ে মঞ্চ আলোকিত করে অ্যাওয়ার্ড নেওয়াকে তারা নিজেদের জীবনের শীর্ষ অর্জন বলে মনে করে। হ্যাঁ, এরকম আছে। মানুষ কাকে বিশ্বাস করবে এই প্রশ্নের উত্তর হয়তো এখনও স্পষ্ট নয়, কিন্তু সচেতন মানুষের সংখ্যা যত বাড়বে প্রতারণার অন্ধকার ততটাই ক্ষীণ হয়ে আসবে। কমিউনিটির সংখ্যাগরিষ্ঠ সংগঠনগুলোর দায়িত্ব হলো দায়িত্বশীল ব্যক্তিদের সচেতন হতে হবে। কারা প্রকৃত সম্মানের যোগ্য, কারা নয়, কারা স্পন্সর হিসেবে প্রমোট করা উচিত, কাকে নয়, কাদেরকে করা উচিত, কাদেরকে নয়। এই মৌলিক বিবেকবোধ জাগ্রত থাকলে সমাজ অনেকটাই নিরাপদ। লেক সিমকোর ধারে অবস্থিত ফ্রাইডে হারবার বিলাসবহুল রিসোর্ট কমিউনিটিতে কানাডার ধনকুবেররা থাকেন। এখানে রয়েছে ব্যক্তিগত নৌযান, মারিনা, গল্ফ কোর্স, রিসোর্ট মানের রেস্তোরাঁ আর এমন সব বাড়ির যার দাম সাধারণ মানুষের কল্পনারও বাইরে। আলোচিত দম্পতি আজ এই অভিজাত এলাকাতেই একটি বিলাসবহুল বাড়ির মালিক। সূর্য ডোবার সময় লেকের জলে
যে ঝিলিক উঠে তাতে প্রতিনিয়ত প্রতিফলিত হয় মোর্শেদা গালিব দম্পতির আড়ম্বরপূর্ণ জীবন, আর সেই আলোতেই অদৃশ্যভাবে ভেসে ওঠে প্রতারিত মানুষের জমে থাকা ব্যথা এবং ব্যথার অশ্রু। বিশেষ দ্রষ্টব্য, সবশেষে দেশে বিদেশের পক্ষ থেকে মোর্শেদা গালিবের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে। ফোন করা হলেও তারা ধরেনি, কল ব্যাকও করেনি, বার্তা পাঠানো হলেও তারা কোনো উত্তর দেয়নি। তথ্যসূত্র যেখান থেকে এসব তথ্য নেওয়া হয়েছে সেগুলো বলছে, সেগুলোর আমি পড়লাম না। বিশেষ আহ্বান, প্রিয় পাঠক, আপনাদের মধ্যে কেউ কি প্রতারণার শিকার হয়েছেন? আপনি নিশ্চয়ই চান না আপনার মতো আর কেউ প্রতারিত হোক, কোনো পরিবারের শান্তি নষ্ট হোক। প্রতারণার তখনই শক্তি পায় যখন ভুক্তভোগীরা নীরব থাকেন। তাই নীরবতা ভাঙুন, আপনার গল্পটি আমাদের বলুন, সাহস করে এগিয়ে আসুন। আপনার বলা সত্য প্রতারকদের মুখোশ উন্মোচন করতে পারে। এই ধরনের একটা কথা তারা সবশেষে বলেছেন। ইটস গুড। সচেতনতার জন্য এই গল্পটা খুবই হৃদয় বিদারক। এইরকম প্রতারক কানাডাতে আছে, বিভিন্ন দেশে আছে, বাংলাদেশে তো আছেই। আচ্ছা, তথ্যসূত্রটা একটু বলি। অন্টারিও সুপিরিয়র কোর্ট অফ জাস্টিস স্টেটমেন্ট অফ ক্লেম, আচ্ছা সিভি, আচ্ছা স্টেটমেন্ট অফ ডিফেন্স অ্যান্ড ক্রস ক্লেম, এটা একটা আছে। অ্যাফিডেভিট অফ সার্ভিস নাদিয়া ভার্স ভি ক্রোকার, ভুক্তভোগীদের সাক্ষাৎকার, কমিউনিটির সদস্যদের সরবরাহ করা আর্থিক নথি। যাই হোক, সবাই সতর্ক হবেন। লুবনা চৌধুরী যেভাবে প্রতারিত হয়েছেন, আরও দুইজন হাজব্যান্ড ওয়াইফ তারাও প্রতারিত হয়েছেন। এই প্রতারণার ফাঁদে আমরা যাতে না পড়ি, দেশে বিদেশে যে যেখানেই থাকি না কেন, যাই করি বিচার বিবেচনা, বুদ্ধি বিবেচনা করে করতে হবে। এটাই স্বাভাবিক, এটাই বাস্তব। না হলে এই ধরনের ঘটনার মুখোমুখি আপনি আমি যে কেউই হতে পারি। ধন্যবাদ।